নমস্কার, গুড ইভিনিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকের সন্ধ্যা সুন্দর একটা প্রেজেন্টেশন। সো আই উড লাইক টু শেয়ার সাম ক্রিটিক্যাল ডিজিজ, যেটা সাধারণভাবে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত পরিবারের মধ্যে হয়ে গেলে সবারই একটু মাথাটা ক্র্যাক হয়ে যায়। হোয়াট আই উইল ডু নেক্সট, পরে কি করার থাকে সেটা কিন্তু মাথায় আসে না। ধীরে ধীরে স্টেপ ওয়াইজ মানুষের শরীরটা খারাপ হতে থাকে এই ডিজিজে। আজকে যেটা নিয়ে আমি ডিসকাশন করতে চলেছি, এবং একদম শুরুর থেকে যদি আমরা একটু নজরদারি করি ব্যাপারটা নিয়ে, তাহলে কিন্তু এটা একদম কমপ্লিটলি নর্মালে ফিরে আসা যায়। বাট আমরা সেটা করি না। আমরা নিজেদের এই প্রবলেমটা নিয়ে এত বেশি জটিল, এত কমপ্লেক্স করে ফেলি, কখনো চেন্নাই, কখনো দিল্লি এইমস, কখনো বা কটকের এইমস ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলোয় দৌড়াদৌড়ি করতে গিয়ে যে সময়টা আমরা নষ্ট করে ফেলি, তাতে কিন্তু পেশেন্টের অবস্থাটা আরও খারাপ হয়ে যায়। সেটা আগে একটু বয়স্ক মানুষদের হতো, যেটা এখন যে কোনো বয়সী হচ্ছে। বয়সটা খুব সাংঘাতিক জায়গা থেকে আমরা মাথাটা পুরো খারাপ হয়ে যায়। কারণ একটা ছেলে বা একটা মেয়ে হোক, স্টুডেন্টস লাইফ থেকে তার ধীরে 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 বড় হওয়া, তার জীবনের এম তৈরি হওয়া, মোটো অ্যান্ড গোলস, সেগুলো কমপ্লিট করতে হবে। 18 বছর পার করার পর পড়াশোনার সাথে সাথে ছোট্ট একটা প্রেম, 21 বছরে গিয়ে তার মোটামুটি স্টাডি কমপ্লিট করে তারপর তার চাকরি জীবনে প্রবেশ, তারপর তাদের এতদিনের অপেক্ষা অবসান ঘটে। তখন ফোন করে বলে, বেলা বোস, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, তাই তো? এমনি করতে করতে 25 বছর অবধি কেটে যায়। তারপর ধীরে ধীরে আবার পরিবারে আরেকজন নতুন সদস্য আসে। এমনি করে কিন্তু আমাদের মানবিক জীবনের ছোট্ট একটা বিল্ডিং স্টেজ শুরু হয়ে যায়। 30 বছরে ভরপুর যৌবনে তখন মাথা ভর্তি এক রাশ রঙিন স্বপ্ন। একটা দারুণ দামি গাড়ি কিনতে হবে, একটা সুন্দর ফ্ল্যাট হতে হবে, আমরা একটু সিঙ্গাপুর বেড়াতে যাব, ইত্যাদি ইত্যাদি। আমাদের বাচ্চাকে আরও ভালো করে পড়াশোনা করাতে হবে, আমরা যেগুলো পারিনি এই বাচ্চাকে দিয়ে তৈরি করাতে হবে, তার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল ইত্যাদি। এগুলো মাথায় ঘুরতে থাকে। আরও গোছানো, আরও ব্যাংক ব্যালেন্স, এই সমস্তগুলোই তখন টাইট সিচুয়েশন, একদম সময় নেই, ফুরসত নেই, শুধুই রঙিন স্বপ্ন ঘুরছে মাথায়। কিন্তু হঠাৎ দেখা যায় যে ছেলেটি মাঝের মধ্যেই কোমরের দিকে একটু যন্ত্রণা হতে শুরু করে। ন্যাচারালি আমরা ভাববো কোমরে একটু ব্যথা লেগেছে, ফিক লেগেছে ইত্যাদি। ডক্টরের কাছে যাওয়ার পর প্রথম এক্সরে দেখার পরও কিছু ধরা পড়েনি। তারপর হলো ইউএসজি করার পর দেখাচ্ছে ইওর কিডনি, বোথ কিডনি স্মল সাইজ নাও। তারপরে মাথাটা খারাপ হতে শুরু করে। তারপর সিকেডি ডিপার্টমেন্টের ব্লাড টেস্ট, কি ক্রিটিনাইন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বার্ন, পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম। গ্রুপ টেস্ট দেখার পর ছেলেটির মাথা আর কাজ করতে থাকে না। ডক্টরের কাছে এই ব্লাড রিপোর্ট পাওয়ার পর সে নিজে ভাবতেও পারে না যে তার মিসেসকে ফোন করে বলবেটা কি, আমার দুটো কিডনি ফেল হয়ে গেছে। তার বাবা, তার মা সবাই অপেক্ষা করছে রিপোর্ট কি হলো। নিজের হাত স্তব্ধ, তার স্মার্টফোনে আর আঙুল চলছে না। ফোনটা কাকে করবে ফার্স্ট, তাই না? চলুন, গল্পের ক্লাইম্যাক্সে আমরা পৌঁছে গেছি। ঠিক এখান থেকেই শুরু করা যাক আজকের সেই ছেলেটির জীবন। একদম তাজা বয়স 30, আর এই 30-এর প্রথম তার ধাক্কা জীবনে। এত বড় ধাক্কা সে কোনোদিন ভাবতেও পারেনি যে আমার একটা এই রকম সমস্যা আসতে পারে। ইয়েস, তাই চিন্তা শুধু নয়, দুশ্চিন্তা। নেক্সট কি করবে? ডক্টরের ওই একটা কথাই মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে যে ইউর কিডনি, বোথ কিডনি আর ফেল। দুটো কিডনি ফেল হয়ে গেছে।
এরপরে আর কোনো নতুন করে চিন্তা ভাবনা ছেলেটির মাথায় আসা কি উচিত, আসতে পারে? আপনি কি ভাবছেন? এই জায়গায় যদি আপনি বা আমি হতাম তখন কি করতাম? ঠিক এমনিভাবেই এক একটি ফ্যামিলিতে এমন করেই সুখের সংসারে অসুখের প্রবেশ ঘটে। তারপরেই সংসারের ছবিটা বদলে যায়। আজকে আমি হয়তো গল্পটা এই কিডনি ফেল নিয়ে বলছি, আপনারা হয়তো এরকম আরও অন্যান্য অনেক অসুখ নিয়ে ঠিক একই রকম স্টোরি চলেছে আপনার ফ্যামিলিতেও, আমার ফ্যামিলিতেও চলেছে। এমনিভাবেই আকাশ ভাঙা এক একটি দুশ্চিন্তার শব্দ। ডক্টরের মুখে এই শব্দগুলো বজ্রপাতের মতো বাজে মাথার ভিতরে। তাহলে নেক্সট কি? চলুন দেখি গল্পের সাথে আজকের এই ক্রিটিক্যাল ডিজিজটা। তারপরে ডক্টর রেকমেন্ডস করে ফর ডায়ালিসিস। আর তো কিছু করার নেই, অনলি ওয়ান অপশন ফর ইউর লাইফ, ফর ইউর ফিউচার। যতদিন এই ডায়ালিসিসে আমরা নর্মাল ফিরতে না পাচ্ছি ততদিন চলতে থাকবে। কবে নর্মাল হবে স্যার? কোনো অ্যান্সার নেই, চলতে থাকুক এখন ডায়ালিসিস। নেক্সট আরেকটা রাস্তা আছে, if you will agree with doctors, kidney transplant, যেটা একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ একটা পরিবারের কাছে বেশ ঝড় ভাঙা চিন্তার মতোই। কিডনি ট্রান্সপ্ল্যান্ট, আচ্ছা বেশ, তো কি করতে হবে স্যার? আপনি আপনার ফ্যামিলির কাউকে একটু রাজি করান যে তাদের তো সবত্ব আমাদের দুটো করে কিডনি থাকে, ভগবান আমাদের দুটো করে কিডনি দিয়েছে, তার মধ্যে যদি একটা আমরা ডোনেট করে দিই, যে মানুষটা দেবে তারও কোনো সমস্যা হয় না, যে নেবে তারও কোনো সমস্যা হয় না। ঠিক এমনই কিছু মোটিভেশন যুক্ত লেকচার আমাদের মাথার মধ্যে পুশ করা হয়। এইবার আমার প্রশ্ন, আপনার এই বয়স অবধি রাস্তায় ঘুরে বেড়াতে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পর যে দিয়েছে সে কেমন আছে আর যে নিয়েছে সে কেমন আছে? কজনকে দেখেছেন? আপনি বলবেন আমাদের শহরে একজনকে দেখেছিলাম। এক্সেপশন ইজ নট এক্সাম্পল। আপনি একজনকে দেখার পর আমি নিশ্চয়ই এগ্রিড হতে পারি না এই কন্ডিশনে কিডনি ট্রান্সপ্ল্যান্টে। কারণ হিন্দি বাংলা সিনেমা দেখে দেখে আমাদের এমন একটা মাথায় ঢুকে গেছে, ওই তো ব্লাড গ্রুপ মিলে গেলেই কিডনিটা দিয়ে দেওয়া যায়। নাও বেবি, সরি, এত সোজা নয়, ইটস নট ইজি। অনেক কিছু মেলাবার আছে তবে একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করানো যায়। তাড়াহুড়ো করে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করিয়ে ব্লাড গ্রুপ ম্যাচ করাবার পরে দিয়ে দেওয়ার পর বিপদটা কিন্তু ঘটে। তাই আমার প্রশ্নটা বারবার যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট যাদের দেখেছেন তারা কজন? আপনি আপনার নজরে কজনকে দেখেছেন? এই কোশ্চেনের জায়গাটা আপনারাও মাথায় রাখবেন, কারণ এই অফারটা আপনাদেরও করা হয়। আমরা দেখেছি কোথায়, চলুন। ছোটবেলায় সেই সাহেব সিনেমাটার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, আছে না? হ্যাঁ, আমরা এই সাহেব সিনেমাতে দেখেছিলাম হিরো তাপস পাল একদম সিনেমার শেষে গিয়ে তার বোনের জন্য কিডনি দান করে দিয়ে একদম হিরো হয়ে গেল, তাই তো? এটা সিনেমাতে হয়, বাস্তবে আমি জিজ্ঞাসা করেছি আপনারা কজনকে দেখেছেন, তাই তো? তাহলে হই হই করে যে এত ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, কস্টিং কত? 16 to 18 lakhs। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার এই টাকা কোথা থেকে বের করবে? স্বাস্থ্যসাথী তো 5 লাখ দেবে বলেছে, বাকি 13 লাখ কি আকাশ থেকে পড়বে? তাহলে এই 18 লাখ খরচা করার পরে ওই দুটো মানুষ কেমন থাকবে দেখেছেন আপনারা কি? তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন ইতি ঘটি। আমরা পরের পেজে যাই। দেখতে থাকুন, ফোন নিয়ে ছটপট করার কিছু নেই। আমি যখন টক শোতে আসবো আবার ফোনে আমি বলে দেবো আপনাদের, যাদের এমার্জেন্সি আছে, কথা বলার আছে, প্লিজ কল ইন বিলো দিস নাম্বার, কেমন? আর এর মাঝখানে একটুখানি জানিয়ে দিই যে শিলিগুড়ির ডেট আছে কিন্তু 27,
27 তারিখ আমি শিলিগুড়ি সকালবেলায় থাকছি আপনাদের কাছে। তাই যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন, আজকে এত কষ্ট করে দূর থেকে আসার কোনো প্রয়োজন নেই, বিকজ আমি প্রতি মাসে আপনাদের শিলিগুড়িতে পৌঁছাই, প্রতি মাসের লাস্ট উইক বৃহস্পতিবার। কেমন? তাই যারা নর্থ বেঙ্গল থেকে আজকের দর্শকরা আছেন, হয়তো ভাবছিলেন যে কলকাতা অনেকটা দূর হয়ে যাচ্ছে, নাহলে একবার দেখিয়ে নিতাম, নাহলে একবার আসতে পারতাম, ইত্যাদি ইত্যাদি। যদি এমন কিছু চিন্তাভাবনা হয়, তাহলে নিচের নাম্বার একটু ছোট্ট করে কল করে জানিয়ে রাখুন আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাতে চাইছেন। প্লিজ মেনশন দিস প্লেস শিলিগুড়ি, না হলে আবার কলকাতার চেম্বারে বুকিং হয়ে বসে থাকবে। আর যারা দমদমে চেম্বারে দেখাতে চাইছেন, তাদের জন্য বুধবার, শুক্রবার এবং রবিবার, আর বারাসাত, শিশিরকুঞ্জ মঙ্গলবার এবং শনিবার। ফেরা যাক, নেক্সট যাই আমরা। এই হচ্ছে আমাদের কিডনির অবস্থা। এই জায়গাতে আমাদের দুটি কিডনি থাকে শিম বীজের মতো। তাহলে কিডনি দেবেন না নেবেন? এই দেওয়া নেওয়ার পালাটা কিন্তু এখানে বড় সাংঘাতিক, তাই না? চাওয়া পাওয়ার নেই যে খেলা, যেখানেই যাও না সেখানেই চলছে খেলা, দেনা আর পাওনা। টাকা পয়সায় দেনা পাওনায় কোনো সমস্যা ছিল না, কিন্তু একটা কিডনি বড় মুশকিল, বড় সাংঘাতিক। তাই ভেবে চিনতে স্টেপটা নেবেন। আমি শুধু মাথায় দিয়ে রাখলাম, আমি আপনাকে ডিমোটিভেট করছি না। আপনি হয়তো মনে ভেবে রেখেছেন যে না, আপনার ছেলের সমস্যা হয়েছে, আপনি মা হয়ে বা বাবা হয়ে একটা কিডনি দান করে দেবেন, তাই তো? বেশ, তো চলুন না, আমার যে লজিক তার সঙ্গে তো মিলতে হবে। আপনাকে ছোট্ট একটা লজিক দেখাই। আচ্ছা, এই যে বড় 2 2 4 এদিকে 14 চাকা লরিটি দেখছেন আপনি, এই চাকায় এত বড় একটা লরি, যে ব্যাটারি দেওয়া হচ্ছে সেটা পাশে দেখাচ্ছি, তাই তো? তাহলে এত বড় একটা লরির ব্যাটারি মানে বেশ যথেষ্ট পাওয়ার আছে, তাই তো? এই ব্যাটারিটা নিয়ে যদি আমি এই ছোট এনফিল্ডে লাগাতে যাই, ফিট হবে? হবে কি? নিশ্চয়ই না। তাহলে সেই জায়গাটা আপনার জানার দরকার আছে। কিন্তু একজন বয়স্ক মানুষের কিডনি নিয়ে একজন ইয়াং ছেলে অথবা মেয়ের শরীরে কিডনিটা ট্রান্সপ্লান্ট করিয়ে দেওয়ার পর কতটা সেট হবে? ইনস্টল তো করিয়ে দেওয়া হলো, সেটা কতটা সাবলীলভাবে চলতে থাকবে? কারণ আমাদের শরীরের একমাত্র ফিল্টার মেশিন হচ্ছে কিডনি। আমরা যা ছাই পাশ ভস্য সব গিলছি, খাচ্ছি, পান করছি, তাহলে পানীয় থেকে খাদ্য অবধি সবটাই ফিল্টার হয় একমাত্র যন্ত্র, সেটা কিডনি। আর এই কিডনিটা ঠিক সেইভাবে ফিল্টারেশনের কাজ করবে তো? আমি কি যুক্তিটা বোঝাতে পারলাম? তার মানে শুধু ব্লাড গ্রুপ মিলে গেলেই একজনকে কিডনি দান করে দেওয়া যায় না, আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেগুলো কিন্তু দেখে নিতে হয়। সেটা মাথায় থাকে যেন, যদি এমন সিচুয়েশন কোনোদিন এসে যায়। ওকে, দেন হোয়াট আর দ্য সিমটমস অফ কিডনি ফেলিওর? এটা ভীষণভাবে জানার প্রয়োজন আছে। আমরা অনেকেই এই জায়গাগুলো জানতে পারি না বলে আমরা বারবার প্রবলেমে পড়ি। আমরা সিমটম সম্বন্ধে কেউ কিছু বুঝি না, বোঝার চেষ্টাও করি না। কারণ এই নিয়ে আমাদের টিভির এত চ্যানেল আছে, 1000-এর বেশি বাংলা চ্যানেল, শুধু বলছি আমি, সেই চ্যানেলের মধ্যে কোথাও এই ডিজিজগুলোর সিমটম নিয়ে কোথাও ডিসকাশন হয় না। তাতে মানুষ আরও বেশি কনসিয়াস হতে পারত, আরও বেশি জানতে পারত, আর নিজের সম্বন্ধে জানতে পেরে আরও ফার্স্ট ডক্টরের কাছে পৌঁছাতে পারত এবং তার প্রবলেমটা ভেরি ইজিভাবে সলভ হয়ে যেত। তাই সিমটমগুলো আমরা জানি না বলেই কিন্তু আজকে এই বড় বিপদগুলোতে পড়তে হয়। তাই আমরা এগুলোকে ক্রিটিক্যাল ডিজিজ হিসেবে রেখে দিয়েছি। আজীবন এগুলো কি ক্রিটিক্যালই রয়ে যাবে? ইজি হবে না কোনো দিন। আমরা এগুলোকে ক্রিটিক্যাল করে রেখেছি, কমপ্লেক্স করে রেখেছি, জটিলতার মধ্যে মানুষকে বোঝাই, তার কাছে সহজ করি না। আমি বারবার আপনাদের জানাই অন্যান্য অনুষ্ঠানে হতে, যে যখন আপনার ইউরিক অ্যাসিডটা দেখছেন যে দীর্ঘদিন ধরে একটা জায়গায় স্টে করে আছে 10 অথবা 8 অথবা 9-এ, আপনি সেই ব্যাপারটা পাত্তাই দিচ্ছেন না, বলছো ও নিজে বাড়ছে, আবার
নিজেই ঠিক হয়ে যাবে। কেন? অসুখ কি আসে নিজে নিজে চলে যাবার পর? নিজেই যাবে বলে কি না, তাকে তাড়াতে হয়। বাড়িতে ভাড়াটে বসালে নিজে নিজে যায় না, কোট ঘর করে তারপর তাড়াতে হয়। আর আপনি ভাবছেন আপনার শরীরে যে অসুখ এসেছে সে নিজে নিজে চলে যাবে? নেভার, তাকে তাড়াতে হবে। তাই আপনাকে অলওয়েজ কনসিয়াস থাকতে হবে। আপনি একটা ছোট্ট বাড়ি করে তার সামনে একটা বড় দরজা লাগিয়েছেন, সেখানে একটা তালা দেন, তার উপর একটা ক্লাপসিক্যাল গেট, তার উপর একটা তালা দেন, তার উপর বাইরে আবার একটা সদর দরজা, একটা কুকুর পুষে রেখেছেন, আরও সিসি ক্যামেরা লাগিয়েছেন। কেন? ফর প্রোটেকশন, আপনার বাড়িটিকে প্রোটেকশনে রাখার জন্য। আপনি আপনার শরীরটার জন্য কোন প্রোটেকশন রেখেছেন? জবাব দিতে পারবেন না। কিন্তু আপনি যদি বলেন যে না, আমি তো ভালো মন্দ খাবার খাচ্ছি, আমি যে নেশাটা করি সেটা বেশ দামি ব্র্যান্ড, আমি যে স্মোকটা করি ওটাও বেশ দামি ব্র্যান্ড, মশাই, একটা শুকনো বিড়িতে টান দিলেও যে ক্ষতিটা হবে, মালবোরো বা ক্লাসিকে টানটা দিলেও একই ক্ষতিই হবে। এইটা মাথায় রাখবেন। রাস্তার পেছি মাতালগুলো যে মদ খেয়ে অসুখটা হচ্ছে, সেটা দামি স্কচেও কিন্তু একই অসুখই হবে। তাই আমরা আমাদের শরীর সম্বন্ধে কখনোই ওয়াকিবহাল নয়। আমরা আমাদের বাড়ি সম্বন্ধে বিরাট কনসিয়াস, চারদিকে সিসি ক্যামেরা লাগিয়ে বসে আছি, তাই না? আপনার শরীরটা কয়েকদিন ধরেই দেখছেন পায়ে পাতা ফুলছে, আপনি ডক্টরের কাছে যাননি কিন্তু, কারণ এগুলি কিন্তু সিমটম। চলুন সিমটমগুলো দেখি, তাহলে আরও বেশি আপনার সুবিধা হবে। অন্তত জেনে তো রাখা যাক যে কিডনি ফেল হওয়ার আগে আমার এই সিমটমগুলো আসবে, ফেল হয়ে যাবার পর না। কিডনিটা যখনই সমস্যা শুরু করবে একটা মানুষের, তখনই এই সিমটমগুলো আসতে শুরু করে, যেগুলো আমি দেখাতে চলেছি। তাই আপনাদের বারবার রিমাইন্ডারে দিই, যখন আপনারা অনুষ্ঠান দেখতে বসবেন, প্লিজ উইথ কনসেন্ট্রেশন, ডোন্ট অ্যাবসেন্ট মাইন্ডেড। কারণ এই ধরনের অনুষ্ঠান বাংলায়, পশ্চিম বাংলায়, বাংলা ভাষায় you have never seen. Okay, let's go. যখনই দেখবেন আপনার পায়ের পাতা ফুলতে শুরু করেছে এবং আপনার ইউরিনের কালার একটু ক্লাউডি হচ্ছে, একটু ঘোলাটে হতে শুরু করেছে, একদম স্বচ্ছ নয় কাঁচের মতো, আপনি প্লিজ টেস্ট করান আপনার ক্রিয়েটিনাইন। আচ্ছা, ক্রিয়েটিনাইন করলেই কি সব ক্লিয়ার হয়ে যাবে? নেভার, আরো কয়েকটা আছে, দেখুন একদম ডিটেলস দেবো আপনাদের। কিডনি ডিজিজ, কিডনি ডিজিজ হলে কি কি সমস্যাগুলো দেখা দেবে? এক হচ্ছে, আপনি নর্মাল ছিলেন, একটা সময় আপনার প্রেশার হাই হয়ে যাবে, এবং শুধু হাই প্রেশার নয়, মারাত্মক হাই প্রেশার হবে, যেখানে 3টে থেকে 4টে অবধি আপনাকে মেডিসিন খেতে হতে পারে। শর্টনেস অফ ব্রেথ, আপনার নিঃশ্বাস প্রশ্বাসটা খুব ঘন ঘন পড়তে থাকবে, মানে আপনাকে দেখে যে কেউ বলে দেবে আপনি হাঁপাচ্ছেন কেন। ভীষণ পিপাসা পাবে, ফ্রাস্টি, ফ্যাটিগুই ফিলিং, ওয়েট লস হতে থাকবে, নজিয়া, ভমিটিং, ব্যাড টেস্ট ইন মাউথ, লস অফ অ্যাপেটাইট, আপনার খিদেতে চলে যাবে কিন্তু, পাফি আইজ, হ্যান্ড অ্যান্ড ফিট। ইয়েস, ফিরে আসুন, বুঝিয়ে দিই। পাফি আইজ মিনস চোখের নিচে না বেশ বালিশের মতো একটু ফুলে উঠবে। এরকম অনেক মানুষকে আপনি রাস্তায় দেখেছেন। এটা আবার ভাবেন আয়নার সামনে গিয়ে আপনাকে শিব ঠাকুরের মতো শিবচক্ষু হয়ে যাচ্ছে, না, এই ভুলটা করবেন না। আপনার হঠাৎ নর্মাল থেকে আপনার শিবচক্ষু হয়ে যাওয়া মানে পাফি আইজ হচ্ছে, ইমিডিয়েট টেস্টিং এর দরকার আছে। হাতের আঙুলগুলো, ফিঙ্গারগুলো ফুলতে শুরু করবে এবং পায়ে পাতা ফিটস, একটু গোল গোল ভাব আসবে, আর একদম ওয়েট নয়। ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং যে ব্লাড টেস্টগুলো করতে বললাম করে ফেলুন। আরও দেখাবো আমি। নেক্সট কি বলছে, ইচি স্কিন, আপনার স্কিনের মধ্যে খুব চুলকাতে শুরু করবে। টি কালার্ড অর ক্লাউডি ইউরিন, চায়ের মতো রং হয়ে যেতে পারে আপনার ইউরিনের, অথবা ঘোলাটে হতে পারে। মাসল ক্র্যাম্পিং, জায়গায় জায়গায় আপনার মাসলগুলি
পেন হতে শুরু করবে, এক জায়গায় নয়, কখনো এখানে হবে, কখনো এখানে, কখনো বা পিঠের মধ্যে, কখনো কোমরের মধ্যে, কখনো বা থাইয়ের মধ্যে, কখনো পায়ের মধ্যে, চেঞ্জ হয়ে হয়ে এই ক্র্যাম্পিংগুলো হতে পারে। মোটামুটি আইডিয়া পাওয়া গেল? আরও ডিটেল যাই, চলুন, অসুবিধে নেই। আপনারা যতক্ষণ না বুঝছেন আমি ছাড়ছি না, এতে আপনাদের সুবিধা। খুব মন দিয়ে দেখতে থাকুন, উপকারে এসে যাবে। কারণ আজকের ডেটে, একটা সময় ছিল 2015 সাল অবধি বলি, যে মাসে হয়তো 3-4টে কিডনির পেশেন্ট আসতো, কিডনি ফেল। এখন পার ডেতে 4 থেকে 5 কান্না করে কিডনি ফেল পেশেন্ট দেখি। তাহলে আমার মতো এরকম ছোটোখাটো ডক্টর আজকের ডেটে পশ্চিমবাংলায় একটা নগণ্য মানুষ হই আমি, আমার কাছে যদি 5টা করে কিডনি ফেলিওর রুগী হয়, তাহলে হসপিটালের কি অবস্থা? প্রচুর কিডনি ফেলিওরের পরিমাণ বেড়ে গেছে। তাই নিজেরা সাবধান হওয়াটাই হচ্ছে সব থেকে বড় চিকিৎসা। কেমন? চলুন আর একটু ডিটেলে সিমটমগুলো দেব। পুরো পাগুলি এরকম এডিমা হতে থাকবে। কেমন? অ্যাঙ্কেল থেকে ফিট অবধি, লোয়ার লিম্বসটাই এরকম ডিম্পল হয়ে যাবে। কি সাংঘাতিক, বুঝতে পারছেন? আচ্ছা, এর পরেও মানুষরা আবার কিভাবে বোঝাবো তাদের যে আপনার কিডনিটা খারাপ হলেও হতে পারে, আপনি টেস্ট করান, ডক্টর দেখান, এর পরেও কি আবার সিমটম দিতে হয়? আচ্ছা, নেক্সট সিমটম দেখুন। এটা তো একটা সিমটম দেখালাম। নেক্সট, চোখের নিচে যে ফুলে ওঠা পাফি আইস, এইটা বোঝা যাচ্ছে? আপনি ভাবছেন আপনাকে বেশ হরিণ চোখের মতো দেখতে হয়েছে। কালো, সে তো যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এইসব ভেবে আবার আনন্দে থাকবেন না, আপনার কিডনিটা ফেল হতে চলেছে দিদিমণি। আপনি ডাক্তার দেখান। আয়নার সামনে বসে কবিতার লাইন ভাবলে হবে না। ওটা কালো হরিণ চোখ নয়, যে চোখ ছিল সেটা পাফি আইজ হয়ে গেছে। তাহলে নিজেকেও দেখে কি আমরা নিজেরা শোধরাতে পারি না যে আমার শরীর, নিজের শরীর কোথায় চেঞ্জ আসছে? এই চেঞ্জনেসটাও কি নিজেরা বুঝি না? পাগলেও তো বোঝে নিজের ভালো, আমরা তাহলে কোন পর্যায়ে? হোয়াটএভার, চলুন। ফ্যাটিগুই, সব সময় একটা ঝিমুনি ভাব, কাজ করতে ভালো লাগবে না, বই পড়তে ভালো লাগবে না, ফোনে কারোর কথা শুনতে ভালো লাগবে না, একটা খিটখিটে মেজাজ হয়ে যাবে, কথায় কথায় রাগ করতে থাকবেন না, আর একা বসে থাকতে ইচ্ছা করবে, মানে কিচ্ছু ভালো লাগতে থাকবে না, কমপ্লিটলি এনার্জিলেস। এটা আর একটা সিমটম। নেক্সট, জীবের মধ্যে আমাদের যে স্বাদ কোরকগুলি আছে, যাকে বলি আমরা টেস্ট বার্ডস, তাতে ভালো মন্দ খাবার খেয়েও কোনো স্বাদ পাচ্ছি না। আরে বাবা, সে বিরিয়ানি রয়্যালসের হোক আর যে কোম্পানিরই হোক, দামি কোনো খাবার খেয়েও আমরা টেস্ট পাচ্ছি না। তার মানে আপনাকে সাবধান হতে হবে। আর দেখবেন যে আপনার হাতে অথবা পায়ে, শরীরের মধ্যে ইচিং হচ্ছে, চুলকাতে শুরু করেছে। এতগুলো সিমটম বললাম, তার মানে হাতে, আমাদের যদি হাতে পায়ে চুলকানি শুরু হয়, ইচিং হয়, সেটা সবসময় কিন্তু অ্যালার্জিগত কারণে নয়, আমাদের কিডনিটাও খারাপ হতে পারে। ক্লিয়ার? আমাদের সবসময় জিভে টেস্ট না পেলে, এই জ্বর এসেছে বোধহয় তাই আমরা টেস্ট পাচ্ছি না, সবসময় ফিভার কারণ নয়, অন্যান্য কারণটাও হতে পারে। বোঝাতে পারছি? ওকে। নেক্সট, অ্যানোরেক্সিয়া, দ্য ইটিং ডিসঅর্ডার, খাবারের প্রতি অনীহা। এরম একটা তন্দুরি চিকেনের লেগস দিয়ে দিলে, তাতেও যদি মামুনি বলে যে না আমার খেতে ইচ্ছা করছে না, প্রবলেম হয়েছে, কোথাও তো প্রবলেম হয়েছে। তাহলে বাড়ির ছেলে মেয়েদেরও যদি এমন সিমটম দেখেন, কারণ এখন কিডনি খারাপ অবস্থা। আমার কাছে লাস্ট পেশেন্ট এই 2 থেকে 2.5 বছরের বাচ্চা, সে তো আর আজে বাজে খাবার খেয়ে তার কিডনিটা খারাপ করে ফেলেনি,
খারাপ হয়ে গেছে, এইটুকু বাচ্চারও ট্রিটমেন্ট চলছে। তাহলে বুঝতে পারছেন যে সবসময় আমরা ভাবতাম আগেকারের দিনে যে 50-60 পার করার পর তারপর আমরা আমাদের কিডনিটা খারাপ হলেও হতে পারে, বয়সকালে হবে। এখন ডিজিজ আর বয়স দেখে না। আমরা মাঝের মধ্যে বলি না, বয়স আবার কি, এজ ইজ এ নাম্বার, अभी तो मैं जवान हूं, अभी तो मैं जवान हूं। তাই এখন যৌবনকাল, শৈশবকাল আর বার্ধক্য অসুখের জন্য কিছু না, অসুখের ইচ্ছা হলেই সে আসতে পারে। কেন? কারণ আমরা আমাদের শরীরে কোনো প্রোটেকশন করিনি। সিসির ক্যামেরাটা কিনে আমরা বাড়ির দরজায় লাগিয়েছিলাম, আমাদের জন্য কোনো সিসি ক্যামেরা ভাবিনি যে শরীরের পরিবর্তন হচ্ছে, সেটা কেউ তো একজন বলে দেবে, তাই তো? তাহলে আপনার চোখ নিজের শরীর দেখেও বুঝতে পারে না যে পরিবর্তন হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। দিনের পর দিন ওজন কমে যাচ্ছে, চোখ মুখ ঢুকে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। সে পাশের বাড়ির বৌদি কাকিমা কখন এসে বলবে, ও দিদি তোমার ওজনটা তো কমে যাচ্ছে, তারপর তার টনকটা নড়বে। কেন? আপনি আয়নার সামনে যান না, আপনার যে ওজনটা কমে যাচ্ছে এটা কি পাশের বাড়ির লোক এসে বললে তবে বিশ্বাস হবে? এটা কি ধরনের ক্যারেক্টার? রাগ করবেন না কিন্তু, রাগ অভিমানের কথা নয় এটা। ডাইজেস্ট করুন, ফিল করুন, রিয়েলাইজ করুন আমি কি বলতে চাইছি। কারণ আমি আবার বলছি, পশ্চিমবাংলায় বাংলা ভাষায় এই ধরনের এক একটা ডিজিজ নিয়ে পুরো অ্যানালাইসিস না হয় না। তাই আমাদের এই টিভির শোটা বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজে ভীষণভাবে ওরা দেখে, কারণ ওনারা ডিজিটাল ক্লাসে আমাদের এই শোগুলো চালায়, বাংলায় আছে বলে। আপনি বিভিন্ন ভাষায় তো পাবেনই, কিন্তু পরিষ্কার করে বাঙালির জন্য বাংলায় অনুষ্ঠান হবে না, তা কি করে হয়? তাই না? আপনি হিন্দি ইংলিশে ইউটিউবে অনেক পাবেন, মেবি, আই ডোন্ট নো, আই হ্যাভ নো এনি কনফার্মেশন, বাট বাংলায় তো দরকার আছে। ঠিক, চলুন নেক্সটটা দেখি। তাহলে মামুনির খাওয়া দাওয়া বন্ধ হয়েছে। বাড়িতে যদি এরকম আপনাদেরও খিদে না পায়, তাহলে শুধু লিভার প্রবলেম নয়, সঙ্গে কিডনিটাও টেস্ট করবেন। কারণ বাঙালির মোটামুটি তো ইউটিউব থেকে ডাক্তারি শেখা হয়ে গেছে। হ্যাঁ, ইউটিউব থেকে এখন বাড়ির সব লোক ডাক্তার, বড় বড় ডাক্তার আমাদের এসে জ্ঞান দিয়ে দেয়, স্যার ইউটিউবে দেখলাম কিডনি ফেল হওয়ার আগে তো আরো অনেক কিছু হয়। তাহলে ইউটিউব দেখে বাড়িতে ডেলিভারিটা বাকি আছে বাচ্চা, এরপর বোধহয় স্বামী স্ত্রীরা দুজনে মিলে ইউটিউব দেখে বাচ্চার ডেলিভারিটাও বোধহয় বাড়িতেই করবে, তাই না? মানে আর কি বাকি রেখেছেন ইউটিউব দেখে দেখে? দেখুন, রিয়েলাইজ করুন, অনুসরণ করুন, অনুকরণ না। কেমন? ইউটিউবটা নলেজ নেবার জন্য, মেডিকেল পার্টটা সেটা ডক্টররা করতে পারে। একটা নন মেডিকেল পারসন ইউটিউব দেখে ডাক্তারি করতে যাবে, এটা ইডিওটিক সিচুয়েশন হবে না? ইউটিউব দেখে রান্না করা যায়, হ্যাঁ ভালো ভালো ডিশ বানানো যায়, ইউটিউব থেকে ডাক্তারি করা যায় না, ওটা করতে যাবেন না। তাহলে বলো হরি হরি বল, একদম না। কেমন? এগুলো বোকামির কাজ হবে। অনেকে অনেক কিছু করে, আমরা ইউটিউব দেখি, দেখবো 100 বার দেখবো, শিখবো, কিন্তু অ্যাপ্লিকেশন সব জায়গায় নয়। ওটা রান্নাঘরে করুন, রান্নাঘর অবধি ঠিক আছে। আমি সকালবেলা উঠে কোন ব্যায়াম করব দেখুন, ঠিক আছে। আমি সন্ধ্যাবেলায় হাঁটতে বেরোবো, সেটা দেখুন, তার সঙ্গে কি কি এক্সারসাইজ করার আছে। তা বলে ডাক্তারি করতে যাবে না, ওটা ডক্টরদের পার্ট। নেক্সট যাই আমরা। নাউজিয়া অ্যান্ড ভমিটিং। কিডনি যদি আপনার ফেল হয়ে যায়, খাবার ইচ্ছাটা তো কমে যাবে, এই সঙ্গে বমি বমি ভাবটা কিন্তু প্রচুর থাকবে, প্রচুর থাকবে। একসঙ্গে দেখায় পাফি আইস, পায়ের পাতা ফুলে যাওয়া, সব সময় ঝিমুনি ভাব,
হাঁপিয়ে উঠবেন, আপনি হাঁটাচলা করতে গিয়ে হাঁপিয়ে যাবেন আর শরীরে প্রচুর ইচিং হবে। নেক্সট যাই, আপনার শ্বাসকষ্ট হতে হতে সর্দি কাশিও হয়ে যেতে পারে। আর এই কিডনি রোগীদের যদি কোনোভাবে আবার প্রোস্টেট প্রবলেম থেকে যায় তো আরো সমস্যা। পুরুষদের ক্ষেত্রে একে মা মনসা, তারপরে আবার মা মনসায় ধুনোর গন্ধ, তাই না? একে কিডনি ফেল, তারপরে আবার প্রোস্টেট প্রবলেম। কোন দিকটা আগে সারাবেন? হতেই পারে। আমাদের তো কপালগুলো খুব ভালো, তাই না? তাই আপনাদের বারবার বলা যে সাবধানে থাকা, সিমটম দেখলেই ডক্টর দেখা। এখন ডক্টর দেখি আমরা যে কবছর বেঁচে থাকবো, ডক্টরদের পরামর্শেই চলতে হবে, কিছু করার নেই। এটাই এখনকার সুস্থ থাকার, ভালোভাবে বেঁচে থাকার একমাত্র উপায়, যে ডক্টর কনসাল্ট। আপনার ছোট্ট ছোট্ট সমস্যাগুলো ডক্টরকে জানাতে থাকুন, তাহলেই হবে। কেমন? নেক্সট, আপনি যখন কোমরের মধ্যে ইউরিন করবেন, এরকম ফোম তৈরি হবে, ফোম ইউরিন। তাহলে আপনার কিডনিটা টেস্ট করুন, ইউএসজি করুন। নয় প্রোস্টেট প্রবলেম, নাহলে কিডনির প্রবলেম, দুটোর একটা পাবেনই 100%। এবার বলবেন স্যার যারা সুগার রোগী তাদেরও তো ফোমি ইউরিন হয়। এক্স্যাক্টলি, ঠিক জায়গায় ধরেছেন। কিন্তু ভারতবর্ষে যতগুলো মানুষের কিডনি ফেল হয়েছে তাদের মধ্যে 90% ডায়াবেটিক পেশেন্ট ছিল। ক্লিয়ার? 10% নন ডায়াবেটিক পেশেন্টদের কিডনি ফেল হতে পারে, 90% মানুষের কিন্তু ডায়াবেটিক ছিল, তাই তারা কিডনি ফেল হয়েছে। তাহলে ফোমি ইউরিন মানে আমার ডায়াবেটিসটাও ধরা পড়বে, সঙ্গে কিডনিটা তো পড়বেই, এবং প্রোস্টেটটাও হতে পারে পুরুষ মানুষদের ক্ষেত্রে। ওকে, এবার এক ঝলক একসঙ্গে দেখি। কনসিস্টেন্সি কি কি থাকবে? নর্মাল, ক্লিয়ার, স্ট্র কালার, ক্লাউডি থাকবে, লাইটার দ্য কালার, ডার্কার, এতগুলো রকমের ইউরিনের কালার আসবে, এবং ব্লাড অবধি আসতে পারে যদি প্রোস্টেট ইনফেকশন থেকে থাকে কিডনির সাথে। পেটে যন্ত্রণা অবধি হতে পারে। প্রেশারটা প্রচুর পরিমাণে হাই হয়ে যাবে। একটা কিডনির পেশেন্টকে সাধারণভাবে 3টে থেকে 4টি করে পার ডেতে, কিডনির পেশেন্টের ক্ষেত্রেই ম্যাক্সিমাম এটা, স্পেশালি প্রেশারের ট্যাবলেট নিতে হতে পারে। সাধারণ একটা প্রেশারের রোগী একটা ট্যাবলেট খেলে নর্মাল থাকে প্রেশার। আপনি একটা কিডনির রোগীকে একটা বা দুটো ট্যাবলেট দিয়ে তার প্রেশার নর্মালে রাখতে পারবেন না। তার মানে প্রেশার হাই হয়ে যাওয়াটাও তো কিডনি ফেল হওয়ার একটা সিমটম। আপনার হঠাৎ করে যদি এক্সট্রিম প্রেশার হাই হয়ে যায়, আপনি আপনার কিডনি টেস্টটাও কিন্তু করাতে ভুলবেন না। ক্লিয়ার? আমরা সিকেডি বলি শর্ট ফর্মে, সিকেডি প্রবলেম। এই শর্ট ফর্মের ফুল ফর্ম কি? ক্রনিক কিডনি ডিজিজ। ক্লিয়ার? নেক্সট যাই, cause of chronic renal failure, it's some difference. chronic infection হয়ে গেলে রেনালসে, বা রেনালসে যদি কোনো অবস্ট্রাকশন হয়ে যায়, সেটা আপনার কিডনি স্টোন, কিডনির ভেতর থেকে গড়াতে গড়াতে ইউরেথ্রায় চলে এসেছে, সেখানে এসে যদি আটকে যায়, আপনার কিন্তু রেনাল অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, তখনই এই ক্রনিক রেনাল ফেলিউরগুলো হতে থাকে। তা ক্ষেত্রেও আবার ডায়াবেটিক পেশেন্ট হলে আরও প্রবলেম, হাইপার টেনশন হয়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, এবং নেফ্রোস্ক্লেরোসিস দেখা দেবে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যাকে আমরা বলে থাকি। তার মানে
যারা সুগার রোগী তাদের ক্ষেত্রে কিডনিটা ফেল হওয়ার চান্সেস 90%। এবং সারা ভারতবর্ষব্যাপী সমীক্ষা করে দেখা গেছে যে নন ডায়াবেটিক পেশেন্টদের মাত্র 10% কিডনি ফেল হয়, ডায়াবেটিক পেশেন্টদের বেশি। এই নন ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে কারা আছে যারা ভীষণভাবে জাঙ্ক ফুড খায়, ফাস্ট ফুড খায়, ভীষণভাবে অ্যালকোহলিক, এভরিডে একটা দিন এইভাবে যেতে 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 যেতে, কারণ এগুলোও তো যন্ত্র। আপনার বাড়ির কালার টিভিটা আপনি যতদিন বাঁচবেন ততদিন চলবে। হোয়াট ইউর অ্যান্সার? ইয়েস অর নো? জানা আছে? নিশ্চয়ই জানেন যে না, টিভিটা আগে খারাপ হয়ে যেতে পারে। কে বলেছে? আপনিও আগে খারাপ হয়ে যেতে পারেন টিভির আগে। কারণ ওইটা যেমন একটি যন্ত্র, কখন যে অফ হয়ে যাবে, চোখ বন্ধ করে যাবে আপনার এই টিভিটা যেটা দেখছেন আজকে, ঠিক তেমনই আমাদের এই শরীরটাও বিভিন্ন যন্ত্র নিয়ে তৈরি। মানবতন্ত্র বেশ কিছু যন্ত্র নিয়েই তৈরি, তাই সেটাও তো খারাপ হতে পারে। আর আমরা সেই যন্ত্রের মেকানিক্স, টেকনিক্যালি ফল্ট হলে সেগুলোকে ঠিক করি। তার জন্য আপনারা গাড়ি যেভাবে খারাপ হলে গ্যারাজে নিয়ে যান, আপনাদের খারাপ হলে ডিসপেন্সারিতে নিয়ে যেতে হয় অথবা হসপিটাল। সেটায় যাওয়া দেরি হয়ে গেলে আর হসপিটাল নয়, সোজা বার্নিং ঘাট। এত ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি রাস্তাগুলো, পুরো রুট ম্যাপ দিয়ে দিলাম নেভিগেশন দিয়ে, যে আপনি যদি দেরি করেন তাহলে আর হসপিটাল নয়, আপনার গাড়ির স্টিয়ারিং বার্নিং ঘাটে নিয়ে যেতে হবে। তাই তো? তাহলে আমরা কেন ভাবি না আমাদের এই শরীরটা যে একটা যন্ত্র, এই যন্ত্রগুলিকে ঠিকঠাকভাবে রাখতে হয়। মাঝের মধ্যে আপনার বাইক, আপনার কার সার্ভিসে নিয়ে যান, বছরে একবার হলেও নিয়ে যেতে হয়। আপনার শরীরটার জন্য বছরে একবার ডক্টরের কাছে যেতে হয়, এটা আপনার মাথায় আছে? আছে এখানে? নেই তো। প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে ভুলে যান না, প্রতি মাসে আপনার টিভি রিচার্জ করতে ভুলে যান না, প্রতি মাসে কিন্তু আপনার ডক্টরের কাছে যদি প্রয়োজন হয় আপনি যেতে ভুলে যাবেন। দ্যাটস ইউর জেনারেল ক্যারেক্টার, তাই না? মানে এই মানব জাতি খোপড়িটা কি দিয়ে তৈরি? কবে বুঝবে এই মানব জাতি যে নিজের শরীরটা, এটা তো একটাই মানব জন্ম এসেছে, আর দ্বিতীয়বার হবে না। কিন্তু আপনার জীবনের সব পাপ, সব কিছু যদি মনে হয়, আপনি কনফেস করেন কারোর কাছে যে আমার জীবনের একটা ভুল ছিল, আপনি কনফেস করুন, সেটাকে আবার শোধরানো যায়। ভগবানের সামনে গিয়ে আপনার পাপকে কবুল করুন, আল্লাহর সামনে গিয়ে বলুন যে আমার এই গুনাহ হয়েছে, কবুল করুন। আপনি নিশ্চয়ই সেখান থেকে ইনসাফ পাবেন, কবুল হবে। কিন্তু আপনি মনের মধ্যে রেখে দিলেন আপনার জীবনের সমস্ত পাপ, কিন্তু মনে মনে গুমরাচ্ছেন যে এটা তো করা ঠিক হয়নি, তখন থেকেই আপনি কিন্তু অসুস্থ হতে শুরু করবেন। তাই নিজের শরীরটাও খারাপ হলে ডক্টরের কাছে গিয়ে কবুল করার দরকার আছে। তখন আর ফাদার, পাদ্রি, মৌলবি বা কোনো পুরোহিত, অ্যাস্ট্রোলজার নয়। আপনার শরীরটা খারাপ হলে ডক্টরের প্রয়োজন। নেক্সট যাই। নর্মাল সিমটম। সারাদিনে এই বয়সেই যে ম্যাডামকে দেখছি আমরা, এই বয়সে একটি মহিলার মিনিমাম পার ডে, ইচ ডে 3.5 লিটার জল ড্রিঙ্কস করা দরকার। পানীয় জল। আবার ড্রিঙ্কস মানে আজে বাজে ভেবে বসবেন না। ওফ না, সন্ধ্যাবেলা বেশ ড্রিঙ্কসের কথা বলতেই নড়ে চড়ে বসলেন, আমি সে কথা বলছি না। আমি পানীয় জলের কথা বলছি, যে একটা সাধারণ মানুষের 3.5 লিটার, প্রাপ্তবয়স্ক মানুষের মিনিমাম ড্রিঙ্কিং ওয়াটারের দরকার আছে। এবার মজার বিষয় হচ্ছে, আমি এরকম আমার অনেক বন্ধু বান্ধবকেও দেখেছি, আমি এরকম অনেক মানুষকেও দেখেছি, সে সারাদিনে 2 লিটার জল খেতে পারে না, 1 লিটার জল খেতে পারে না, কিন্তু তাকে দেখেছি 4 থেকে 8টা 10টা বিয়ারের বোতল শেষ করে ফেলতে। কোথায় যায় মশাই? জলের জন্য ট্যাঙ্কির রাস্তা বন্ধ, আলাদা করে কি সিলিন্ডার লাগানো আছে আপনার শরীরে? কোথায় গেল ওই 10খানা বিয়ার? জল কেন খাওয়া নেই? জলটা খেতে দোষ কোথায়? কোন কুকুরে কামড়েছিল ছোটবেলায় আপনাদের, যে এখন থেকে না ভেবেই আপনাদের জলাতঙ্ক হয়ে গেছে? মশাই, এই জলটা জীবন কেন নাম দেওয়া হয়েছে জানেন? যে একমাত্র এই জল আছে যেটা আমাদের মানব দেহের
99টা অসুখকে নর্মালি সুস্থ রাখতে পারে শুধু জল ঠিকঠাকভাবে আমরা যদি সেবন করি না। তাহলে ফার্স্ট কাজ আপনার সকাল থেকে সূর্য থাকাকালীন 3 লিটার বা 2.5 লিটার, সূর্য ডোবার পর হাফ লিটার থেকে 1 লিটার। সূর্য থাকাকালীন জলপান বেশি করতে হয়, সূর্য ডোবার পর জলপান বেশি করতে নেই, সেটা আবার বহুমূত্র রোগে পরিণত হয়। এর থেকে আর পাতি বাংলায় কি করে বোঝাবো আপনাদের? আমি অনেক বড় জ্ঞানী ব্যক্তি নই, কিন্তু তবুও যেটুকু আছে খোপড়িতে আমি শেয়ার করি। এইটুকু জানি আমার গুরুজি বলে গিয়েছিলেন যে শিক্ষা শেয়ার করলে মানুষের মধ্যে সেটা বাড়ে। কারণ আমি আজকে যেটা শেয়ার করে দিলাম, আমি তো কালকে আর এটা বলবো না, আমি আবার নতুন কিছু খুঁজবো, তার মানে আমার কিন্তু আবার নতুন স্টক আসছে, বাড়ছে তো। তাহলে গুরুজিরা যেটা বলে গেছে সেটা মানতে হয়। এই যে বারবার আপনাদের মাথায় হ্যামারিংটা করাই, ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবু পয়সা নাই, গরিব মানুষ, হাতে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গরিব মানুষ, আপনার মতো গরিব দেশে দেশে ভরে যাক যার হাতে একটা দামি স্মার্টফোন। তার মানে এখন কি বলতে চাইছে যে রাস্তায় যারা ভিক্ষা করতো ওই ট্রাফিক সিগনালে, ওরা ওই ফোনপে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খুচরো দিতে হবে না, বারকোড দেখালেই বাবু দিয়ে দেন, এরম ব্যাপার এসে যাচ্ছে। পয়সা দেখুন, ইচ্ছা থাকলে, পয়সাটা বড় কথা নয়, আপনার যদি চিকিৎসা করাবার ইচ্ছা থাকে পয়সা লাগে না। আপনার এই চিকিৎসার জন্য টাকা পয়সাকে ইস্যু করে মাঝখানে পাঁচিল তৈরি করবেন না প্লিজ, ইচ্ছা থাকলে হয়। আপনি এই কথা বলছেন, আমি বারাসাত চেম্বারে বসে আছি, অনলাইন হচ্ছে বিকেলবেলা, একটা পেশেন্ট পেলাম, তার বাড়ি কোথায়? মধ্যমগ্রাম, মানে আমার এখান থেকে হেঁটে 5 মিনিট পায়ে হাঁটে শিশিরকুঞ্জ যেখানে আছি। তার মানে সে কি ধরনের কুঁড়ে মানুষ যে বাড়ি থেকে এখানে এসে সরাসরি দেখিয়ে যাওয়া যায় ডক্টরকে, তার যখন দেখাবার ইচ্ছাই হয়েছে, সে অনলাইনে বাড়ি থেকে বসে বসে ডাক্তার দেখাচ্ছে। এই মানুষগুলো কোথায় জায়গা হওয়া দরকার আপনারা একটু ভেবে জানাবেন। যে সব ব্যাপারে মানুষের উৎসাহ আছে, নিজের শরীরটার ব্যাপারে মানুষের উৎসাহ নেই। আমি ভালো থাকবো, ভালোভাবে জীবনটাকে এনজয় করব, একটা মানব জীবন বারবার আসবে না, আমি সুস্থ থেকে জীবনটাকে এনজয় করে যাই, এটা নয় কেন? ফ্রাস্ট্রেটেড হবেন না। আপনার এত বেশি ফ্রাস্ট্রেটেড যে নিজেকে ভালো রাখবো সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে, করবেন না এটা। চলুন তাহলে জল খেতে হবে কতটা শিখিয়ে দিয়েছি, নেক্সট যাই। একটা ছোট্ট বাচ্চা, 10 বছরের বেবি, এটা কতটা জল খাবে? মিনিমাম 2.5 লিটার। আচ্ছা, মাও জল খায় না, মাকেও ছোটবেলায় কুকুরে কামড়েছিল কি জানি না, তার একটা হিডেন জলাতঙ্ক রোগ আছে, জল দেখলে সে দূরে পালিয়ে যায়। আর সেই দেখে দেখে তার মেয়েও শিখেছে না জল খাবো না। বাবা, মা গুণে মেয়ে হবে, মায়ের 90 থেকে 99টা গুণ মেয়ের মধ্যে যায় যে। তাহলে মার যদি জলাতঙ্ক থাকে, জল খাবো না, জল খাবো না, জল খাবো না, ঝাল খাচ্ছে, সব খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, জল খাচ্ছে না, মেয়েও সেভাবেই বড় হয়েছে দেখে দেখে মাকে কপি করে, না বোধহয় এরমভাবেই জল খেতে হয় এইটুকু, মা তো খায় না দেখেছি। বাবা বাইরে গিয়ে ঢকঢক করে জল খেয়ে নিচ্ছে কাজ করতে গিয়ে, অফিসে বসে, বাবাকে তো সেটা দেখতে পাচ্ছে না। তাহলে এইভাবে নিজেদের বাচ্চাদের হ্যাবিটটা নষ্ট করবেন না। নিজেদের বাচ্চাদেরও জল খেয়েছো এটা জিজ্ঞাসা করুন। যখন একবার করে আপনার বাচ্চার সাথে সাক্ষাৎ হবে, এই কথাটা অন্তত জিজ্ঞাসা করুন, মামুনি জল খেয়েছো? এইভাবে নিজেদের বাচ্চাদের তৈরি করতে হয়। কবে আর হবে বলুন তো? আমি মাঝে মাঝে আপনাদের নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। চলুন, লড়ে যাচ্ছি আমি আপনাদের নিয়ে, কিছু করার নেই। তাই তো অনুষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন না, এখানে দেখুন, আপনার যন্ত্রণা আমরা বুঝি। মানে আপনাদের থেকে আমাদের জ্বালা, আবার জ্বালার থেকে যন্ত্রণা বেশি নয়। আপনারা তো একটা সমস্যা নিয়ে একটা পরিবার নিয়ে জ্বালা যন্ত্রণায় ভুগছেন, আর এই পশ্চিমবাংলার এই এতগুলো পরিবার নিয়ে আমাদের জ্বালা যন্ত্রণায় ভুগতে হচ্ছে। ওই মানুষটা আজকে অনেক আশা নিয়ে যারা এসেছে বা আসছে, তাদেরকে তো আমাকে রেজাল্ট দিতে হয়, তাকে তো ভাবতে হয়,
তার জন্য প্রেসক্রিপশনটা তো করতে হয়, আমাদের ওষুধের নামটা লিখতে হয়, আবার প্রয়োজনে অ্যাডমিশনও করাতে হয়, তাই না? তাহলে একটু আপনারা ভালো থাকার চেষ্টা করলে আমরা ডক্টররা একটু রিলিজ পাই। প্লিজ আমাদের ওপরেও তো একটু দয়া হওয়া উচিত, তাই না? চলুন দেখি। আমি যা দেখাচ্ছি এগুলো যদি সিস্টেমেটিক একটা মানুষ চলে, সে এমনিতে ভালো থাকবে, কিন্তু মাথায় নিতে হবে, কেমন? সেই জন্যই এত মাইনিউটলি প্রেজেন্টেশনগুলো দিই। ফোন রিসিভ করি না কেন? ফোন প্রতিদিন ওই ডাক্তারবাবু পায়ে জ্বালা করতেছে, মাথা বনবন করে ঘুরতেছে। কোন দিকে ঘুরে গো? সে আমাকে একদিন ফোন করে যে ডাক্তারবাবু ভীষণ মাথা ঘুরছে। আমি কোন দিকে কোন দিকে যেই জিজ্ঞাসা করছি ফোনটা কেটে দিয়ে পালিয়ে গেছে। এমা আধা ঘন্টা পরে আবার সেই মহিলার ফোন, ডাক্তারবাবু আমি আয়নার সামনে দাঁড়াই দেখলাম আমার মাথাটা ডান দিক থেকে বাঁ দিকে ঘুরতেছে। আপনি কি ট্রিটমেন্ট করবেন? মানে এইরকম রুগীও থাকে, সে আমাকে ফোন করেছে মাথা ঘুরছে বলে, তা আমি তাকে এমনিই জিজ্ঞাসা করেছি তা কোন দিকে ঘুরছে মাথাটা। তা সে ফোনটা কাট করে কেটে দিয়ে আর অনেকক্ষণ তার কোনো সারা শব্দ নেই, আধা ঘন্টা পর আবার ফোন করেছে। ফোন করে এসে বলছে আমি আয়নার সামনে দাঁড়াইছিলাম আধা ঘন্টা, আমার মাথাটা না ডান দিক থেকে বাঁ দিকে ঘুরছে। একটা ঘরোয়া টোটকা বলি দেন ডাক্তারবাবু, যে মাথাটা ঘুরলে না আর একদম মন ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না, স্বামী মরদের কথাও যেন ভাল লাগে না, রান্না করতে ইচ্ছে করে না, কি হয়েছে বলুন তো, একটা ঘরোয়া টোটকা দেন না। আমাদের দেখে আপনাদের কি মনে হয়? গুগল টাইপ করলাম সব উত্তর আসবে না? না কি মনে হয় আমরা গুগল বাবা? প্রশ্নও তো প্রশ্নের মতো হওয়া উচিত না? নেক্সট যাই, চলুন। তাহলে কিডনির আরও একটা সমস্যা হয়, নট অনলি কিডনি ফেলিউস, কিডনিতে স্টোন। দেখুন কত জায়গায় স্টোনটা হয়। আপনারা শুধু ভাবেন যে কিডনির ভিতরেই হয়েছে, না, কিডনি থেকে স্টোন আস্তে আস্তে ইউরেথার মধ্যে এসে আটকে জ্যাম হয়ে গেছে। ভাবুন এবার ওকে কি করে এবার বের করবেন? তার জন্যই বলা কোমরে যন্ত্রণা হতে শুরু করবে, পেন হতে শুরু করবে, একটা কিডনি আস্তে আস্তে কাজ করা কম করবে, কারণ ওদিক থেকে ইউরিন সোর্স হচ্ছে না। তাহলে ইমিডিয়েট ইউএসজির দরকার আছে। কতগুলো পাথর আছে, তাদের লার্জ সাইজ কত আছে, কি ধরনের ডোজ দেওয়া যেতে পারে। না, আপনি ভাবতেই পারেন যে আমি আই ওয়ান্ট টু গো ফর অপারেশন বিকজ আই ওয়ান্ট সাম ইমিডিয়েট রেজাল্টস, সো ইউ মে গো, আই হ্যাভ নো এনি অবজেকশন। But what the next after operation? Did you ask to your doctor? What's the next after operation? তিনিও কিন্তু আপনাকে বলবে না অপারেশনের পর কি হতে পারে। আমি বলে দেবো আপনি অপারেশন করে আসার পর আপনার কি হতে পারে। এই জন্যে আমি এইসব স্টোন ছোটোখাটো এইসব ব্যাপারগুলো নট অনলি ফর মি, আমাদের এই টোটাল ইউনিট এবং ম্যাক্সিমাম আয়ুর্বেদ ডক্টর দেখবেন সারা ভারতবর্ষব্যাপী কিডনি স্টোন অনেক বড় এনলার্জ না হয়ে গেলে অপারেশনের কথা মাথাতেও আনবে না। কেন? আমাদের কাছে অনেক এমন মেটেরিয়ালস আছে, ক্রুড ড্রাগস আছে, যেমন পাষাণ ভেদি ক্রুড ড্রাগস একটা, এটা দশকর্মার দোকানেও কিনতে পাওয়া যায়। পাষাণ ভেদি লিখে রাখুন কোথাও। পাউডারটার এত ক্ষমতা আছে, প্রতি রাত্রে কুট্টি কলাইয়ের সঙ্গে ভিজিয়ে রেখে সকালবেলা একটা করে ওই সকালবেলা ছেঁকে নেবেন, কুট্টি কলাইয়ের জল আর পাষাণ ভেদি পাউডার একসঙ্গে ভেজাবেন, ছেঁকে নেওয়ার পর একটা করে কি দুটো করে পাথরকুচি পাতার রস মিক্স করে দিন। আপনি টানা 1 থেকে 1.5 মাস খেয়ে যান, তো তারপর একটা ইউএসজি করুন। আমি কোনো ওষুধের নাম বললাম না, আপনি দেখুন, না হলে সেদিন ছেড়ে দেবো, ভাল লাগছে না, অনেক বছর হয়ে গেল। তো আপনি 1.5 মাস পর নিজের ইউএসজিটা করে দেখবেন যে আপনার যে স্টোনের লার্জ সাইজটা ছিল সেটা ডিক্রিজ করছে কি না। এর থেকে বড় আর বোল্ডলি কি বলা যায়? ওকে, কিন্তু হ্যাঁ, তার জন্য কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো অবশ্যই একটু মানবেন। অবশ্যই সি ফিশ, ডিম, দুধ, পাট শাক, মসুর ডাল, ডাঁসা পেয়ারা কমপ্লিটলি স্টপ। আমি এমন গল্পের ছলে অনেক কিছু সিরিয়াস বলে দিচ্ছি, কিন্তু যারা যারা আজকে এই টিভির পর্দার সামনে বসে আছেন, আবার জানিয়ে দিই যে এই অনুষ্ঠানটা হয়ে গেলে ভাববেন যে এই যে কথাগুলো বলে গেল, এত রেস্ট্রিকশন বলে গেল, ওষুধের নাম বলে যাচ্ছে, ঘরোয়া টোটকা বলে যাচ্ছে, এগুলো শব্দ লেখা হয়নি, সবাই তো আমরা খাতা পেন নিয়ে বসি না। তাদের জন্য বলে দিই, আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। হ্যাঁ, আমাদের স্টুডিওর ফেসবুক হচ্ছে সবই মায়া, সবই মায়া।
কিভাবে লিখবেন? SOB একটু স্পেস দিয়ে ই আর একটু স্পেস দিয়ে MAYA, মায়া, সবই মায়া। এই ফেসবুক পেজে এখনই চলে যান, হাতে ফোন ধরে বসে আছেন, ওখানে গিয়ে একটু ফলোইংয়ে আমাদের ক্লিক করে দিন। তাহলে আমি যখনই লাইভ আসবো আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে যে হ্যাঁ আমি লাইভে আছি। বারবার খুঁজতে হবে না সবই মায়া, ওখানে ক্লিক করলেই একদম ডাইরেক্ট আমাদের রানিং শোতে চলে আসবেন, টিভি খোলারও দরকার নেই। ওকে, তাহলে যারা যারা মোবাইল নিয়ে বসে আছেন তারা চলে যান আমাদের সবই মায়া পেজে, ফেসবুক পেজে। ওখানে গিয়ে আপনি আবার এই অনুষ্ঠানটা, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও টিভির অনুষ্ঠানটা রয়ে যাবে এই ফেসবুক পেজে। আপনি আবার রিভিউ করে করে চালিয়ে ওখানে কি কি ঘরোয়া টোটকা বলেছি, কোন কোন ওষুধের নাম বলেছি, কি কি সিমটম বলে গেলাম, আবার আপনি রিপিটেডলি এটাকে দেখতে পারবেন। ঠিক আছে? ওকে, নেক্সট যাই। আর একটা খুব ভালো করে মাথায় ঢুকে নিন, যে ডায়াবেটিক পেশেন্টরা ইনসুলিন নিয়ে চলছেন তাদের যদি কিডনি ফেলের কন্ডিশন চলে বা রানিং হয়ে আছে, খুব সাবধানে থাকুন। যাদের এখনো কিডনিটা ফেল হয়নি ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। এই ইনসুলিন নেওয়া ডায়াবেটিক পেশেন্টগুলোর কিন্তু কিডনিটা ফেল হওয়ার চান্সেস 99%। বি ওয়্যার, সাবধান। এর জন্য আপনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। যে এমন একটি ডক্টরের টিভি ইন্টারভিউ দেখলাম, উনি বলছিলেন যে ডায়াবেটিক পেশেন্টরা প্রচুর ইনসুলিন নিয়ে চলছে 3 বার করে, তাদের কি কিডনিটা ফেল হওয়ার চান্সেস বেশি থাকে? ইয়েস অর নোতে শুনে আসবেন। যদি বলে ইয়েস, তাহলে এক্সপ্লানেশনটা নেবেন কিভাবে। জেনে রাখতে দোষ কোথায়? আমি তো শুধু হেডলাইনটা বলে দিলাম, বাকি ডিটেলটা আপনার ডক্টরের থেকে জেনে নেবেন। আর যদি না বলে আপনি আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে ডিটেলিং দেব যে ইনসুলিন দেওয়া পেশেন্টগুলো, ডায়াবেটিক পেশেন্টগুলোর তাদের কিডনিটা ফেল হওয়ার চান্সেসটা বেশি থাকে কেন। ইনসুলিন নিলেই যে কিডনি ফেল হয়ে যাবে আমি বলছি না, তাদের চান্সেস বেশি থাকে, এবং সংখ্যাটাও আমি কম পার্সেন্টেজ বলছি না, 99% থাকে। 2-1 জন ঠিক আছে ইনসুলিন নিয়ে, ইটস এ রেয়ার কেস। ব্লাড প্রেশার পারলে প্রতিদিন মাপবেন কিডনি ফেলিওর রোগীরা, কারণ প্রেশার এক্সট্রিম পর্যায়ে চলে যাবে। ধীরে ধীরে আপনার শরীরের হিমোগ্লোবিন কমতে থাকবে, অ্যানিমিয়া টেন্ডেন্সি দেখা দেবে। যারা কিডনির রোগী তারা নিশ্চয়ই জানেন আপনাদের হিমোগ্লোবিনটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। প্রচুর রোগীকে ফলবাইট খাওয়ানো হয়, ওতে কিছু হবে না, ওইসব করতে যাবেন না। যে ইঞ্জেকশনটা আছে এফ্রেক্স 4000 অথবা এফ্রেক্স 10,000, 10 দিনে একটা করে, মাসে 3টে, অথবা যদি এফ্রেক্স 4000 নেন সপ্তাহে 2টো করে নেওয়া উচিত যদি আপনাদের এইচবি হিমোগ্লোবিনের কাউন্ট 7-এর নিচে নেমে যায়। আমি কিন্তু একদম ডিটেল দিচ্ছি আপনাকে। যারা কিডনির পেশেন্ট বসে শুনছেন তারা কিন্তু জিনিসটা খুব অঙ্কটা মেলাতে পাচ্ছেন। যারা কিডনি রোগী নয় তারা হয়তো সবটা বুঝছেন না, কারণ কিডনি ফেল হয়ে গেলে অটোমেটিক্যালি হিমোগ্লোবিনটা কমে যায়, রক্ত কমে যায়, নিচে চলে যায় একদম। যদি আপনি না মাপেন, ব্লাড টেস্ট না করেন, তো রক্ত কমতে কমতে একবারে গিয়ে হার্ট ফেল হয়ে যাবে। নিজে জানতেও পারবেন না, বাড়ির লোকও জানবেন না উনি কিডনি ফেল হয়ে মারা গেলেন না হার্ট ফেল হয়ে। So it's mandatory every month CBC টেস্টটা করাবেন, কমপ্লিট ব্লাড কাউন্ট। ব্লাড টেস্টটা কি কি করাবো এবার আমরা একটু ডিটেলে আসি। হ্যাঁ, এতক্ষণ তো শুনলেন অনেকটা, এবার ব্লাড টেস্টটা নিয়ে জানা দরকার যে মাঝের মধ্যে আমরা 3 মাসে একবার, অনেক মানুষ আছে আমার কাছে আসে যারা 3 মাসে একবার করে তার শরীরের রুটিন টেস্ট করায়। কেন করায়? অনেকে ভাবে যে না এটা তো অপচয়। আমি এরকম রোগীও দেখেছি, আল্ট্রাসোনোগ্রাফি করতে দিয়েছিলাম, কেন? তার এখানটা চিনচিন করছিল, ব্যথা করছিল, বমিটিং ভাব। তো সাধারণভাবে কি মাথায় আসবে যে গলব্লাডারে স্টোন হতে পারে, আপনি একটা আল্ট্রাসোনোগ্রাফি করান। আল্ট্রাসোনোগ্রাফি করার পরে যখন দেখলাম যে না নর্মাল স্টাডি দেখাচ্ছে, তাকে জানালাম না আপনার পেটের মধ্যে কিচ্ছু হয়নি। 3 মিনিট পেশেন্টটা চুপ করে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি বললাম ও মশাই হলো কি?
বলছে পয়সাটা আমার জলে গেল গো ডাক্তারবাবু, কিচ্ছু বেরোলো না, আমার পেটির ভেতর কিচ্ছু নাই। এরম পাবলিকও আছে, মানে পয়সা খরচ করে টেস্ট করেছি বলে কোনো একটা খারাপ বেরোতে হবে। কোথায় থাকেন মশাই আপনারা? আর এত বুদ্ধি নিয়ে ঘুমান কি করে রাতে? আমি তো খুব অবাক হয়ে যাই। উফ, রেডিকিউলাস থিঙ্কিং। তাহলে ব্লাড টেস্ট করাবো কি কি, চলুন দেখি। সময় তো হয়ে হলো। নেক্সট ইউরিন টেস্ট করাবেন, ইউরিন আর ই। সিবিসি একটু আগে বললাম, কমপ্লিট ব্লাড কাউন্ট। HbA1c আপনার বডি ডায়াবেটিক মেলিটাস কিনা। ইউরিন টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি, সপ্তাহে 2 দিন করে একটি পাত্রের মধ্যে ইউরিন করবেন, আজকে সকাল 6টা থেকে কালকে সকাল 6টা অবধি। আর ঠিক যেরকম 1 লিটারের বোতল দিয়েছি, আগামীকাল সকাল 6টায় লাস্ট ইউরিন করে ওই বোতলের মধ্যে ঢেলে দেখবেন এই বোতলটা ভর্তি হচ্ছে না কম থাকছে না ওভারফ্লো হচ্ছে। এই খবরটা ডক্টরকে দেবেন, তাহলে সেই অনুযায়ী মেজারমেন্ট করা হবে আপনি একদিনে কতটা জল পান করবেন। কিডনি রোগীদের ক্ষেত্রে আপনার পিপাসা পেয়েছে বলে হুড়মুড় করে জল খেয়ে ফেলবেন না, ঠিক আছে? তাহলে প্রতিটা কিডনির জন্য এই প্রস্তাবটা রাখবেন। এখানে কিডনির 130 গ্রাম ওজন, আর সিটি স্ক্যান অথবা সিটি স্ক্যান হবে না, আল্ট্রাসোনোগ্রাফিটাই করাবেন। আল্ট্রাসোনোগ্রাফি করাটা এই জন্যই আবশ্যক যে কিডনিটা স্মল হয়ে যাচ্ছে না এনলার্জ হয়ে যাচ্ছে সেটা জানার জন্য। আশা করি অনেকটা আইডিয়া দিতে পারলাম আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে। ঠিক, রাগ করবেন না, অভিমান করবেন না, ক্ষমা প্রার্থী। আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি মার্জনা। কথা তো রোজই হয়, আবার আগামী দিন কথা হবে আপনাদের জন্য। আগামীকাল নিশ্চয়ই কথা হবে আপনাদের সঙ্গে, আগামীকাল টুমরো। তাই আরেকবার আপনাদের রিমাইন্ডারে দিয়ে দিই, যারা নর্থ বেঙ্গল থেকে আমার এই অনুষ্ঠান আজকে দেখলেন, সরাসরি প্রচার মায়া টিভি থেকে, তাদেরকে আর কষ্ট করে যদি মনের মধ্যে কোথাও একটু ইচ্ছা হয় যে না কলকাতায় গেলে তো ভালো হতে পারতো, কিন্তু অনেকটা দূর, তাই এত দূর থেকে আসার প্রয়োজন নেই। আমি প্রতি মাসে শিলিগুড়ি যাই, তাই আপনারা শিলিগুড়ি চেম্বারে দেখাতে পারেন, শিলিগুড়ি কলেজের 2nd গেটে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলেই হবে, পেয়ে যাবেন। আর নিচের নাম্বারে ফোন করে অবশ্যই আসবেন, আপনাকে ডিটেল রুট ম্যাপ দিয়ে দেওয়া হবে। এটা গেল নর্থ বেঙ্গলের জন্য। এবং আগামী 27 তারিখ, ডোন্ট ফরগেট ইট, মঙ্গলবার এবং শনিবার। আগামী মঙ্গলবার আগামীকাল সন্ধ্যা 7টায় আসবো এবং বিকেল 4টায় আসবো, দুবার। বিকেল 4টায় টক শো থাকবে, তাই যাদের সাথে আজকে কথা হলো না, বিকেল 4টায় আপনাদের সঙ্গে কথা হবে অবশ্যই। সন্ধ্যা 7টায় আবার নতুন একটা প্রেজেন্টেশন থাকবে, কারণ মঙ্গলবার এবং শনিবার দুবার আসি। ওকে, এবং বারাসাতে চেম্বার থাকছে, তাই যারা নাম বুকিং করেছেন এবং যারা আসতে চাইছেন, যারা এই বারাসাতের কাছাকাছি আছেন, বাসপথে অথবা বনগা থেকে আপ টু কৃষ্ণনগর মুর্শিদাবাদ অবধি, একদম এই রুটটা নর্থ বেঙ্গল থেকে চলে আসে বারাসাতে, চলে আসুন, ওয়েলকাম, সপরিবারে নিমন্ত্রণ আমাদের ইউনিটে। না সবসময় যে রুগী ভেবে আসতে হবে এমন কোনো কথা নেই, এসে একটু দেখাও করতে পারি, গল্পও করতে পারি। তাহলে সময়ের ঘড়িকাটা কি বলছে আজকে বিদায় নিতে? তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য শুভরাত্রি।